বললেন না? প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি জেসিকা তাকলিলা ইসলাম। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতি প্রিয় মুখ এবং খুবই চেনা মুখ দুজন। প্রথমজন ডক্টর শওকত আলী, একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং সাথে আছেন জনাব আব্দুল মুকিত চৌধুরী, আহ্বায়ক বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, যুক্তরাষ্ট্র কমান্ড এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে আলোচনা করব সেটার মূল আলোচনা হচ্ছে প্রবাসীরা হারাবেন সাংবিধানিক নাগরিক অধিকার। এটি হচ্ছে মানব জমিনের একটি করা রিপোর্ট, যেটা ২৬ তারিখ অনলাইনে প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন উৎপল রায়। সেই বিষয় নিয়ে আলোচনা করব, সাথে আনুষঙ্গিক বিশ্ব রাজনীতি এবং আমাদের দেশে আজকাল যে নারী ভিত্তিক টেররিজম একটা নতুন ধারা দেখা গেছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমত শুরু করতে চাচ্ছি যে উৎপল রায়ের যে রিপোর্টটা আপনারা দুজনই পড়েছেন মানব জমিনে, সেটাতে আছে যে প্রস্তাবিত নাগরিকত্ব আইন, যেটা ফেব্রুয়ারি মাসে যদি পাশ করা হয়, সেখানে প্রবাসীরা সাংবিধানিক ও নাগরিক অধিকার হারাবেন বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এবং এই যে আপনি স্বাধীন মালিকের কথা বলছিলেন, এরকম বেশ বড় বড় যারা আছেন তারা সেগুলো মনে করছেন। এর মধ্যে আমরা জানি যে বাংলাদেশে যে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধান নিয়ন্ত্রিত হতো এতদিন ধরে, যেটাকে বলি দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এবং দি বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশন অর্ডার 1972, এর মাধ্যমে সব নাগরিকত্ব বিষয় আশয়গুলোকে নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু প্রস্তাবিত আইনে যেটা আছে, যেটা ইম্প্যাক্ট করতে পারে, সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব অর্জনকারী বাংলাদেশি এবং বাংলাদেশে অবস্থানকারী অভিবাসীদের নাগরিকত্ব অর্জনের বিধানের সমালোচনা করছে এই বিশেষজ্ঞরা। সাথে ওনারা এটাও বলেছেন এই আইন কার্যকর হলে যারা প্রবাসী নাগরিক তারা বেশ কিছু সাংবিধানিক ও নাগরিক অধিকার হারাবেন এবং বাংলাদেশের তারা হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়ে যাবেন, এবং তার সাথে তাদের যে দ্বিতীয় তৃতীয় প্রজন্মের বাংলাদেশি নাগরিকত্ব অর্জনের পথে রুদ্ধ করে দেওয়া হবে এবং এই আইনের মাধ্যমে। বিষয়টাকে বেশ জটিল মনে হচ্ছে। আপনারা যদি এই বিষয়টা একটু বিশ্লেষণ করে বলেন। আমি জনাব আব্দুল মুকিত চৌধুরী আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি, এরপরে আমি আসবো ডক্টর শওকত আলী আপনার কাছে। ধন্যবাদ জেসিকা। টাইম টেলিভিশনের কর্তৃপক্ষ এবং কলাকুশলী সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ দিয়ে এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ দিয়ে শুরু করছি। আপনি যে বলেছেন ১ ফেব্রুয়ারি পাস হবে না, গত বছরের মানে এই ২০১৬ সালের ১ ফেব্রুয়ারিতে এটা উপস্থাপন করা হয়েছে এই প্রস্তাবটা। এটা বাংলাদেশ এতদিন যাবৎ চলছিল যে আইনের সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1951-এ পাকিস্তান আমলের সেই আইনটা চলছিল, বলবৎ ছিল। পরে এটাকে প্রভিশনাল অর্ডার দিয়ে ৭২ সালে বঙ্গবন্ধু সরকারের সময় প্রভিশনাল একটা অর্ডার দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তারপরে ২০০৫ সালে একবার বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তখন একবার এটাকে প্রস্তাবনা আনা হয়েছে, সুপারিশ কিছু মালা দেওয়া হয়েছে, ২০১২ সালে দেওয়া হয়েছে। এগুলোর ভিত্তিতে এখন চূড়ান্ত করতে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই পার্লামেন্টে উঠবে, এই নতুন বর্ষের শুরুতেই উঠবে। প্রথমেই আমার প্রশ্ন হলো, এটা যিনি বা যারা করছেন তারা কি ভুলে গেছেন এই বাংলাদেশের ৭২ সালের সংবিধান, এই বাংলাদেশের যে রাষ্ট্র বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতীয় জনকের নেতৃত্বে মুক্তিযুদ্ধের অর্জন, সেই দেশের সংবিধানে কি লেখা আছে সেটা কি তারা ভুলে গেছেন? তারা প্রস্তাব দেওয়ার সময় এটা খেয়াল রাখা উচিত। এই যে দেশটা বহির্বিশ্বে অবস্থানরত তৎকালীন বাঙালি বা বাংলাদেশে যারা ছিল বিদেশে, তাদের আর্থিক সহযোগিতা মুক্তিযুদ্ধের মধ্যে তারা অবদান রেখেছে। পথ পরিবর্তিত পরে আজ পর্যন্ত বাংলাদেশের যে বাজেট হয়, রেমিটেন্সটা আসে কার টাকাতে? প্রবাসীর টাকার থেকেই। প্রবাসীদের প্রেরিত অর্থ থেকে যে আজকে $30 বিলিয়ন যে আমাদের রিজার্ভ হয়েছে, এটা এসেছে প্রবাসীদের পক্ষ থেকে। সেই প্রবাসীদের প্রতি
তাদের যারা প্রণয়ন করেছেন তাদের কিন্তু আমি মানে অনুরোধ করছি তারা একবার স্মরণ করে দেখুন, এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ কোথায় দাঁড়াবে। আজকে যদি আমি বা আজকে শওকত ভাই আমরা যদি দেখি যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যে দেশটা স্বাধীন করলাম সেই দেশে তারা আমার নাতনি বা এর পরবর্তী জেনারেশন ডিপ্রাইভড হবে তো অধিকার থেকে, তখনই তো আগ্রহটা কমে যায়। ফলে এটার সৃষ্টি হবে কোথায় দেখেন, যে আইনটার প্রস্তাবনা দিয়েছেন আপনি আমার কাছে জানতে চাইছেন, আইনটার প্রস্তাবনার মধ্যে আছে যে যদি কোনো তাদের বহির্বিশ্বে অবস্থানরত কেউ দাবি করে যে তার এবং প্রমাণিত হয় তার বাবা মা দাদা দাদি বাংলাদেশের বহির্বিশ্বের নাগরিকত্ব নেওয়ার আগে বাংলাদেশের নাগরিক ছিলেন, প্রমাণ করতে হবে। এটা হলো তার কাছে এখন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলবার একটা প্রয়াস। দ্বিতীয়ত হলো আমার বাবা, আমি তো না বা শওকত ভাই না, আমরা তো জন্মগত বাংলাদেশী, কিন্তু আমাদের ছেলে পর্যন্ত পাইলো, তার ছেলের পর্যন্ত হয়তো দিতে গেলে এরপরে আর উল্লেখ নাই, অর্থাৎ এরপরে এরা হতে পারবে না। দুনিয়ার ইতিহাস যদি দেখেন, আমরা যারা আসছি এই দেশের নাগরিকত্ব নিয়েছি, যুক্তরাষ্ট্র নাগরিকত্ব পেতে, আমাদের অনেক দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনারা চিন্তা করুন তো, আপনারা যখন এদেশে আসছেন, এদেশের নাগরিক হওয়ার পরে কোনো অধিকারই কম পাচ্ছি আমরা? আমাদের কোনো অধিকার কম পাচ্ছি? আমাদের ছেলেমেয়েরা যদি হাওয়াই দ্বীপপুঞ্জে কেন, যদি ফিলিপাইনের সেই জঙ্গলে জন্মগ্রহণ করে, তারা জন্মগত নাগরিক আজীবন থাকবে। আর আমার দেশ বাংলাদেশ, যেটা আমেরিকা কিন্তু আমাদের বহির্বিশ্বের ইনকামের উপর নির্ভরশীল না, কিন্তু বাংলাদেশটা বহির্বিশ্বের ফরেন রেমিটেন্সের উপর নির্ভরশীল। সেইখানে তারা আইন করতেছে যে মানুষকে ডিপ্রাইভ করার জন্য। তৃতীয়ত আসেন, আজকে বলছেন আমি রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যদি এই আইনটা যুক্তরাজ্য করত, তাহলে কি টিউলিপ যুক্তরাজ্যের নাগরিক হতে পারতো, এমপি হতে পারতো? রোস্টা আলী যুক্তরাজ্যে এমপি হতে পারতো এই আইনটা যদি ওরা করতো? আমরা বলি আমরা বহির্বিশ্বে, আমরা মধ্যম আয়ের দেশ, আমরা উন্নত আয়ের দেশ হব, তাহলে তাদের জিনিসগুলোকে আমরা আইনগত দিকগুলো অন্তর্ভুক্ত তারা জনাব মুকির চৌধুরী, আমরা আবার আপনার আলোচনায় আসবে একটু। ডক্টর শওকত আলী, আপনার কাছে শুনে নি। জনাব মুকির চৌধুরী খুব সুন্দর করে বর্ণনা করে যে সোশ্যাল ইম্প্যাক্ট গুলো কি কি হতে পারে এবং আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে দিবে নতুন করে বিভিন্ন প্রজন্মের মানুষদেরকে। আপনি যদি একটু এই পুরো বিষয়টাকে আলোচনায় নিয়ে আসেন একটু অর্থনৈতিক পার্সপেক্টিভ দিয়ে। ধন্যবাদ। প্রথমে আমাদের বিজয়ের মাস, এটা ডিসেম্বর মাস এখনো চলছে। আমরা সকল শহীদদের, মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের দোয়ার, তাদের মাগফিরাত কামনা করে এ বিষয়ে কিছু কথা বলা ভালো। খবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং মুকির চৌধুরী খুব সুন্দরভাবেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে ইট ইজ ভেরি শকিং অ্যান্ড সারপ্রাইজিং যে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ, স্বাধীনভাবে আমরা অর্থনৈতিক দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের রাজনৈতিক অধিকার যদিও বর্তমান সরকার দেয়নি, এবং প্র্যাকটিক্যালি যে বর্তমান সরকার যারা আছে এরা অনির্বাচিত। এবং আমি এর আগে টকশোতে বলেছি দিস ইজ বাই নির্বাচনের ব্যাপার না শওকত ভাই, এটা আছে, এটা হচ্ছে বাই দি সুজাতা সিং, ফর দি সুজাতা সিং অ্যান্ড অফ দি সুজাতা সিং, সেই সরকার করেছে। এখানে নির্বাচন বিষয়টা হলো এই যে এত বড় সাহস দেখে আমি অবাক হয়েছি, এবং শুধুমাত্রই তখনই সম্ভব যখন দেশে গণতন্ত্র না থাকে, ডিক্টেটর থাকে এবং তার একটা সভাসদ থাকে যারা সমস্ত দেশের স্বার্থকে মানে কোনো রকম মাথায় না রেখে চিন্তা না রেখে যেটা উনি বলছেন, তারা এই ধরনের আজগুবি একটা কাণ্ড করতে পারে। আপনি দেখেন যুক্তরাষ্ট্রের, আমরা নতুন এখানে যারা বসবাস করছি তারা দেখেন আমরা সঠিক সমস্ত নির্বাচনে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি, এক্সেপ্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তা বাদে আমরা সব হতে পারি, ইনক্লুডিং অল ক্যাবিনেট সেক্রেটারি পজিশন আমরা পেতে পারি। এবং আমাদের বহু লোক আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আরবের আছে, বহু লোক আছে। যে দেশে জন্মগ্রহণ করলেন সেখানে দেখেন আপনার নাগরিকতা নিয়ে
টানাপড়া লেগে গেছে। সব থেকে বড় কথা যে ডুয়াল সিটিজেনশিপ, যেটাতে কিছু অধিকার আগে ছিল, বর্তমান যে প্রভিশন করা হয়েছে, এটা আমার কথা না, এটা ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর শাহদিন মালিক এবং প্রখ্যাত আইনজ্ঞ যারা সংবিধান সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ, তারা প্রত্যেকটা লোক বলছে দ্যাট ইজ টোটালি ড্যামেজিং, যেটা আনথিঙ্কেবল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, যে আমাদের মানুষগুলো যারা প্রবাসে গেছে কষ্ট করে, সরকারের তো প্র্যাকটিক্যালি কোনো ক্রেডিট নাই এখানে। আমি আসছি ছাত্র হিসেবে, উনি আসছে এখানে, এখানে তো তার কোনো ক্রেডিট নাই, কিন্তু আমরা দেশ নিয়ে সবসময় চিন্তা করি, কাজ করি, দেশের দুঃখ বিপদ ঝড় ঝামটা যা হয় আমরা মানুষের দরে দরে যে সেখান থেকে সেই কালেকশনগুলো আমরা দেশে পাঠাই। এবং দেশের নেত্রীরা যখন বিপদে থাকে, সাব জেলে ছিল, ইনক্লুডিং হাসিনা এবং খালেদা, আমি শওকত নিজে, এবং উনিও গেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সে রেজুলেশন বলে 124 আমাদের ইভেট ক্লার্ক কংগ্রেসে পাশ করা হয় এবং বলা হয় 3 মাসের ভিতরে সমস্ত লোকদের মুক্তি দিতে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, এবং তাই হয়েছিল। ওরা সব ভুলে গেছে। এখন যারা আছে ওখানে, যারা না, আমি এক সেকেন্ডে শেষ করি। প্রধানমন্ত্রীর কথা বলেন কিংবা দেশনেত্রীর কথা বলেন, উনি কিন্তু বলেছে প্রবাসীদের কাছে আমি কৃতজ্ঞ। উনি কিন্তু সেই কৃতজ্ঞতার নমুনা কি এটা হয়? কৃতজ্ঞতা একটা আলাদা জিনিস। আপনি প্রমাণ তো করবেন যে দেশের মানুষকে আপনি আদর করবেন, কৃতজ্ঞতা প্রকাশের নমুনা তাই। আজকে আপনি দেখেন, কিছুদিন আগেও একটা পত্রিকায় দেখছিলাম, প্রথম হেডলাইনই ছিল যে সম্ভবত বাঙালি, যে 120 জন প্রবাসী বিনিয়োগকারী কি দুরবস্থায় তারা পড়ে গেছে দেশের ভিতরে। আপনি যখন এদেশে এই ধরনের কাণ্ড কারখানা হয়, তখন এই সরকার তো এটা করবে। আর যেটা আপনি বলছেন যে আমি কেন ইলেকশনের কথা বলছি, পার্লামেন্ট কি আছে? 5 এরশাদ এবং তার ওয়াইফ রওশন এরশাদ মাত্র 2 সপ্তাহ আগে বলেছে, মা জানোনি তুমি আগামী 200 বছর ক্ষমতায় না থাকলে আমাদের কে রক্ষা করবে? এই পার্লামেন্ট কখনো এই বিষয় নিয়ে কি প্রশ্ন তুলবেন? আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি বলেন। সুতরাং এই যে বিষয়গুলো কখনো কোথাও আলোচনা হয়নি। এটা কিন্তু একটা খসড়া আইন, এটা তার ক্যাবিনেটে পাশ করে এসে শেখ হাসিনা। এটা আমাদের উচিত হবে যারা আমরা প্রবাসী, ইনক্লুডিং বাংলাদেশ সোসাইটি, উনি বাংলাদেশ সোসাইটি ব্রঞ্চের, তারপরে সিলেটের যত সংগঠন, আমাদের আঞ্চলিক সংগঠন, অবশ্যই এর প্রতিবাদ করতে হবে। তা না হলে হবে কি জানেন, আমি যদি আমার দেশ আমাকে বাদ দেয়, আপনার টেলিভিশন টক শোর আমার কোনো প্রয়োজন আছে? আমার বাংলা পত্রিকা পড়ার কোনো দরকার আছে? আমার দেশে অর্থ প্রদান করে যে দেশ আমাকে কিক আউট করলো কমপ্লিটলি, আমার কোনো অধিকার নেই। দ্বৈত নাগরিক হিসেবে আপনি পড়ে দেখলে অবাক হবেন, আমি খসড়া আইন যেটা 6টা চ্যাপ্টার এবং 29টি ক্লজ আছে, সরকার কিন্তু এই 29 ক্লজ নিয়ে কিচ্ছু বলেনি। শুধুমাত্র ব্যারিস্টার সারা হোসেন বোধহয় পার্সোনালি রিকোয়েস্ট করে ক্লজগুলো দেখে উনি আতঙ্ক প্রকাশ করেছেন যে সর্বনাশ হয়ে গেছে আমাদের প্রবাসী ভাইদের জন্য। আমরা চাই আজকে এই প্রোগ্রাম, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি করব, এই 29 ক্লজে কি আছে তারা দিব্যি এখানে, মকিন ভাই, তারা দিব্যি এখানে কনসুলেটে তারা দিতে পারে, আমাদের ওপিনিয়নটা তারা নিতে পারে। এই কারণেই বলেছে যে গণতন্ত্রের প্রয়োজন ছিল। যদি গণতন্ত্র থাকতো তাহলে এইভাবে আমাদেরকে অপমান করার সুযোগ তাদের থাকতো। ডক্টর শওকত আলী, একটু অর্থনৈতিক দিক থেকে একটু বর্ণনা করে বলেন। আপনি অর্থনীতির কথায় আসেন, আপনার অর্থনীতির বিষয়ে আসেন। আপনি যখন দেখবেন আপনার দেশ আপনাকে ভালোবাসছে, আপনি একটা জিনিস দেখেন, আমাদের এদেশে আমরা প্রায় 30-35 বছর যারা আছি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইনভেস্টর, বিজনেস, এদের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে। একটা ক্লাস। আরেকটা ক্লাস হলো যারা নতুন আসছে দেশ থেকে, যারা নতুন আসছে তারা তাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বউ বিবি, বাচ্চার জন্য টাকা পাঠায়। কিন্তু যারা 20-25 বছর ধরে রয়েছে, দে হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড দে আর রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আপনি অবাক হবেন শুনে যে আমাদের এখান থেকে বাংলাদেশের মানুষ চীনেতে ইনভেস্ট করছে, ল্যাটিন আমেরিকায় যাচ্ছে এবং ইন্ডিয়াতে যাচ্ছে, বাট নট ইন বাংলাদেশ। হোয়াট এ শেম! দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। তার কারণটা কি? আমি তো বললাম এর আগে, 120 জন যারা দিয়েছে, মকিত ভাই আপনি স্বীকার করবেন যে কিচ্ছু ইনভেস্টমেন্ট না। আপনি একটা বাড়ি কিনেছেন, মনে করেন একটা 2তলা বাড়িতে রাখছেন, আপনি ভাড়া দিয়েছেন, ভাড়াইতে আপনার যাওয়ার ভাড়া দেওয়া তো দূরই থাক, আপনার জীবন নিয়ে টানাটানি করছে। আপনি ইনভেস্টমেন্ট করেছেন একটা পেট্রোল পাম্প, সেখানে আপনার পার্টনার আপনাকে ধ্বংস করছে। একটা সরকার যদি গণতান্ত্রিক সরকার থাকতো তাহলে কোনো ক্রমে আপনার জীবন নিয়ে টানাটানি হতো না, তার বিচার হতো। আজকে দেখেন জমি জমা বিক্রি না, আপনার অর্থনীতির কথা বলছে না, রিয়েল এস্টেট মার্কেট কমপ্লিটলি ফিনিশ হয়েছে। কারণটা কি? প্রবাসীরা কেউ এই রিয়েল এস্টেট মার্কেটে ইনভেস্টমেন্ট করছে না।
তা করবে কেন? কারণ আমি যদি জমি কিনি, কালকে কোনো গ্যারান্টি আছে যে ভূমিদস্যুরা এটা দখল করবে না? এটা কি উত্তরা বনানীতে সকাল বিকাল হচ্ছে না? এমনকি চিটাগাং যান, রাজশাহী যান, খুলনাতে যান, জাস্ট সিম্পল এ প্লট অকুপাইড বাই ওই ভূমিদস্যুরা, এটা তারা কেড়ে নিয়ে নিচ্ছে। আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন তো 1 মাসের জন্য। তাহলে এর অর্থনৈতিক কনসিকুয়েন্সটা হচ্ছে এই, যে বাংলাদেশ দ্রুত এই সমস্ত আইন কারণ করার ফলে বাংলাদেশ তার অর্থনৈতিক যে লেভারেজটা রয়েছে এখন, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্পের কথাই চিন্তা করেন, সে তো বলেছে আমেরিকা ফার্স্ট, আমরা কোনো গার্মেন্ট কোথাও থেকে আমদানি করব না, ইনক্লুডিং বাংলাদেশ। এবং গত প্রাইমারি নির্বাচনে আসছে কথা যে বাংলাদেশ থেকে তো গার্মেন্ট আমাদের প্রয়োজন নাই। এটা যদি বন্ধ হয়, আপনি রেমিটেন্স যদি না পাঠান, তাহলে আপনার অবশ্যই দেশের ভিতরে কি হবে? আপনি যে সিভিল সার্ভেন্ট যারা আছে ডবল বেতন দিয়েছেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের আপনি ডবল বেতন দিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর, যা তারা চায়নি, ঠিক আছে? আপনি এই বেতন কোথা থেকে দেবেন? তার মানে সরকার নিচে ফাঁদে পড়বে এবং আমরা দেশকে ভালো না বেসে আমি বলছি এটুকুই। আমার বন্ধু যে বললেন অনির্বাচিত সরকার, আজকের যে টপিক্সের আলোকে আমি ওইটা আরেকদিন আলোচনা করব। তবে ওনাকে স্মরণ করে দিচ্ছি, এই প্রস্তাবনাগুলা যেগুলা চূড়ান্ত হয়েছে 2005 সালে, আমি আগেই বলেছি শুরুতে, 5 সালে প্রথম এইগুলো আসছিল, এবং 2012 সালে যখন নির্বাচিত সরকার ছিল ক্ষমতায়, তখন এই দুটো মিলে এটার সামারি রিপোর্টটা এবার আসছে। এখানে বলা, আমার সবচেয়ে দুঃখজনক অধ্যায় হলো এটা, আমি বিশ্বাস করতে পারি না একটা নাগরিকত্ব দেওয়ার পরে there is no question, once a person is a citizen, তার রাইটস কার্টেল করার করতে পারে না। যেমন এই যে সংবিধান, এটা হলো বাংলাদেশের একটা সংবিধান। এই সংবিধানের যে ধারাগুলা 27 ধারা, আপনি বলছেন আইনে বলা আছে এখানে যে আমরা যারা যারা দ্বৈত নাগরিক বা যারা হবে বাইরে থাকবে, প্রবাসীদেরকে পার্লামেন্ট, স্থানীয় নির্বাচন এবং অন্যান্য নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এই বাংলাদেশের সংবিধান বলছে 27 ধারাতে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, অর্থাৎ আপনি প্রবাসী হন আর দেশি হন সমান, আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 2 নম্বরই বলছে এই জন্য কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে জন্মস্থানের কারণে আবার বলছি, কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। 27, 28 এবং 29 দেখেন, সব জায়গায় কথা 29 দেখেন, প্রজাতন্ত্রের আগে বলছে, এখানে আইনে বলছে আমাদেরকে প্রবাস থেকে গেলে পড়ে যারা দ্বৈত নাগরিক, তারা গিয়ে ওইখানে কোনো সরকারি চাকরি পাবে না, আধা সরকারি চাকরি পাবে, অসামরিক চাকরি পাবে না। লেখা আছে প্রজাতন্ত্রের কর্মনিয়োগে বা পদ লাভে ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগ সুবিধা সমতা থাকিবে। এই গ্যারান্টি ক্লজের পরে, এটা গ্যারান্টি ক্লজ, এটা গ্যারান্টি সংবিধান বিভাগে গ্যারান্টি ক্লজ যেটা, সেটা যে কেউ হাফ মেজরিটিতে, সিঙ্গল মেজরিটিতে আপনি করতে পারবেন না, এটা গ্যারান্টি ক্লজ। সেই ক্লজে যেখানে আমার অধিকার সুনিশ্চিত করে দেওয়া আছে, সেখানে কিভাবে এই আইন আলোর মুখ দেখতে যাচ্ছে, আমার এখানে প্রশ্ন হচ্ছে এটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই আইন করেন, আপনি 169 দেশে একটা সমীক্ষা আসছে, বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে এমবেসি নাই, এখানে এমবেসি নাই, সেখানে আপনি কিভাবে আইন বলবৎ করবেন? অর্থাৎ আকাশ কুসুম কল্পনা করে জাতির সামনে অনেক সমস্যা রয়ে গেছে, যেগুলা সমাধান করা আসু জরুরি, সেখানে এটার আমাদের যেখানে আমরা দাবি প্রবাসীদের ভোটাধিকার, আমরা প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারটা আলোচনা, বাস্তবতার সাথে এই এটা আইনের কোনো মিল নেই। বেশ একটা কন্ট্রাডিকশন। আমি এক সেকেন্ড একটা কথা বলি, এখানে সবথেকে ডেঞ্জারাস যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, সেটা বলা হচ্ছে যে তোমার তো সব কেড়ে নেওয়া হলো, তুমি বিদেশে রয়েছো, তুমি ওখান থেকে নাগরিকতার জন্য, বাংলাদেশের নাগরিকতার জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এই যে 29 ক্লজে যে গোপন কন্ডিশন গুলো রয়েছে, সেই সম্পর্কে আমি বলছি, যেটা ব্যারিস্টার সারা হোসেন বলছেন, আমরা তো আইনবিদ না, ঠিক আছে, উনি ইন্ডিকেট করছে যে এই ক্লজগুলোর ভিতরে এমন একটা কন্ডিশন রয়েছে, রাজনৈতিক কারণে আমি যদি মনে করি মুকিত চৌধুরী যখন যে সরকার আমি আসতে দেব না, যখন যে সরকার আপনাকে একবার যদি ডিফাই করা হয় তাকে, সে কিন্তু বাংলাদেশের সিটিজেনশিপ পাওয়া, যত প্রকার গভর্নমেন্ট আসুক, চিরকালের মতো মোরাললেস
এটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ এটা পলিটিক্যাল একটা উইপন হিসেবে ব্যবহার করা হইতে পারবে। এটা আপনাকে It করা could be হয়েছে। used. এটা কি সুবিচার হলো? আচ্ছা, এখন উনি যে আসে- কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কৃতজ্ঞতা নমুনা হচ্ছে এটা আপনি যেটা শওকত ভাই, দীপিকা বলছেন। শওকত ভাই এখন আসেন। It is not acceptable. আমি এখানে রাষ্ট্রের যদি কেউ আমাদের এই প্রোগ্রাম দেখেন বা এই প্রোগ্রামটা যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে একটা প্রশ্ন হচ্ছে, ইসরায়েল, যে ইসরায়েল নিয়ে এত কথাবার্তা হচ্ছে, জার্মানি, যে জার্মানি আজকে জাসিকা পলিটিক্যাল ছাত্র, এগুলো কনস্টিটিউশনে, বাইরের কনস্টিটিউশনে দেখবা, এই দুইটা কনস্টিটিউশনে আমি স্টাডি করলাম, দেখলাম যে জার্মানির যখন ইউনিফিকেশন হয়, দুই জার্মান যখন এক হয়, তখন তারা একটা আইনের মধ্যে দেখা গেল তাদের 3 পুরুষ আগে জার্মানিতে ছিল, জার্মান নাগরিক 3 পুরুষ আগে চলে গেছে রাশিয়ায়, তাদের ওখানে বসবাস সবকিছু আজ চলছে 3টা পুরুষ আগে। তাদেরকে নাগরিকত্ব, যেহেতু তার ব্লাড জার্মান, তাকে নাগরিকত্ব মর্যাদা দিয়ে জার্মানি আনা হয়েছে। ইসরায়েল, তাদের কনস্টিটিউশনে লেখা আছে যে যদি ইসরায়েল নাগরিক কোশ্চেন কালেও কোথাও থাকুক, কেউ প্রশ্ন করতে পারে তার দাদা, পদদাদা ইসরায়েল ছিল, তার নাগরিকত্ব, সে ডুয়েল সিটিজেনশিপ বা ফুল সিটিজেনশিপ, এটা কখনো মিস হবে না। তারা এটা আমাদের দেশের একটা, আমি বাঙালি, একটা মুক্তিযোদ্ধা যদি আজকে, আমার প্রশ্ন হচ্ছে এখানে, একটা মুক্তিযোদ্ধা যে দেশ স্বাধীন করলো, সে তার অভয়ের তাড়না হোক, রাজনৈতিক তাড়না হোক, বিদেশে আসলো, তাকে, আমি একটা উদাহরণ, আমার আমেরিকান নাগরিকত্ব নেওয়ার সাথে সাথে আমাকে বাংলাদেশে আবার অ্যাপ্লাই করতে হয়েছে। অ্যাপ্লাই করে পরীক্ষা নিরীক্ষার পরে আমার নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাহলে এটা ডিনাই হইতে পারতো, উনি যারা বলছেন, যদি একবার ডিনাই হতো না, যদি অন্য সরকার থাকতো ডিনাই হতে পারতো। তাহলে আমার অধিকার, যে বাংলাদেশের জন্মগত অধিকার, তাকে হরণ করার এই অপচেষ্টা, এটাকে উইপন্সটা, সরকার তো সবসময় মুক্তিদের পক্ষে সরকার থাকবে না, তখন কি হবে, বা অন্য সরকার আসবে। এখন আসেন অন্য প্রশ্নে। না, আমি একটু 1 সেকেন্ড এখানে বলে মুকিত ভাই, যে কথাটা আমার আপনি শেষ বললেন শেষ করি। সেটা হচ্ছে যে পরবর্তী জেনারেশন, এটা তো গেল আমার জেনারেশন, আমাদের ছেলে মেয়েদের কি হবে? এটা- Why they want to go back to বাংলাদেশ? আমি এটা যে আসছি। দেশ থেকে তার বাপকে তাড়িত করলো, তার বাপকে স্বীকৃতি দিল না, তার ইনভেস্টমেন্ট গ্রহণ করলো না, তার ইনভেস্টমেন্ট সেটাকে উদ্ধার করতে যে তার জীবন আমি চলে আসছি যাচ্ছে, economics এ। তাহলে তো তার যার প্রশ্ন ওঠে না, কে লুজার হলো? অর্থনৈতিকভাবে পুরো দেশটা লুজার হবে। Forever এই আইন- because of this law. এই আইন এবং বাস্তবায়ন- এই কারণে মুকিত ভাই, আমি যে কথাটা আপনাকে বলছি, যদি গণতন্ত্র থাকতো, এমনকি পার্লামেন্টে 5টা দল যদি না থাকতো, এরশাদ এবং তার পুরে, তাহলে তাদের এটা ভয় করতো, তাই রে শুনেন, সমস্ত পার্লামেন্ট এক্সপোজ করবে আমাদের এই জিনিসটা। আজকে পার্লামেন্টে যান, মা তুমি 200 বছর ক্ষমতায় শুনেন, থাকো, শুনেন, যে শুনেন, জেসিকা, জেসিকা, আমার শেষ- সঙ্গে সঙ্গে এটা পাস আমি হয়ে শেষ যাবে করি, 5 মিনিটের ভিতরে। আমি শেষ করি শওকত ভাই, আমি শেষ করি। আপনি যে প্রশ্নটা বলছেন না, আমার সত্যিকার ভাবে এই টপিকস নিয়ে, দর্শক শ্রোতার জন্য এই টপিকস নিয়ে ঘন্টার ঘন্টা আলোচনা করার আমাদের খোরাক আছে। যেমন একটা উদাহরণ বলি, আপনি যে বললেন যে পার্লামেন্টে কি হবে, আদৌ কি বাংলাদেশের যে আপনারা এত বছর যাবত দুইটা সরকার, বিএনপি সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, কেউ বা এরশাদ সরকার বলেন, কেউ কি আজ পর্যন্ত পার্লামেন্টকে স্বাধীন? না, আপনি তারপরে একটা তাহলে আলোচনা না, হতো, no, no, no. আলোচনা হতো। বুঝছেন না? I don't trust এখানে that. শুনেন, একটা এক্সপোজ করা যেত। শওকত ভাই, আমি বলি আপনাকে, কিন্তু এখন তো শওকত ভাই, সেটা আমি নাই। আপনাকে বলি, আমি আপনাকে একটা দর্শক শ্রোতার সাক্ষী রেখে বলছি আপনাকে, বাংলাদেশের যে যখন যিনি প্রধানমন্ত্রী থাকেন, তার অফিস থেকে যেটা পাশ করা হয় ওইটাই ফাইনাল হয়, অর্থাৎ সংসদ নামমাত্র রাবার স্টাম্প সর্বকালের। আমি আগেও বলেছি এক জায়গায়, যতদিন পর্যন্ত আর্টিকেল 70 দিয়ে সংসদ সদস্যদের হাত পা বেঁধে সাঁতারের জন্য দেওয়া হয়েছে, সেই আর্টিকেল 70 যতক্ষণ মধ্যে আছে, কোন পার্লামেন্ট, প্লিজ, কারণে আমরা বলছি আমি শেষ করি, যে পার্লামেন্টটাকে শক্তিশালী করা হোক, আমি গণতন্ত্র দেওয়া শওকত হোক, ভাই, আমি শেষ আজকে নাই কাল হতে পারে, কাল না হয় শওকত ভাই, শওকত ভাই, আমার হোপ কথা, ফর দ্য বেস্ট। আমার কথা শুনে আমি শেষ করি একটু প্লিজ। যখন দুই দল ক্ষমতায় আসলো, আলোচনার ভিত্তিতে 91-এ প্রেসিডেন্সিয়াল ফর্মকে পার্লামেন্টের ফর্মে আনলো, তখন কি এরা মাথায় খেলে নাই যে আর্টিকেল 70 রয়ে গেছে? আর্টিকেল 70 তখন দুই দল যদি এক হইয়া বলতো এটা উঠাই দাও, কেউ দেবে না। কেন জানেন? পার্লামেন্টকে রোশন যেটা বলছে 200 বছরের জন্য চায়, পার্লামেন্ট মানেটা হচ্ছে
পাঁচাটা অবস্থা রাখা হচ্ছে। না, সেটা তো neither Aওয়ামী লীগ nor BNP, nobody will change না it. না, বিএনপি করলে because আমাদের আপত্তি নাই, বিএনপি করলে আপত্তি করে নাই, নাই। কিন্তু মুক্তিযোদ্ধার BNP সপক্ষের শক্তি, আরে ভাই আপনারা যারা করেন নাই তো। স্পিরিট অফ No. লিবারেশন যাদের ভিতরে টকবক টকবক করছে, এটা শুনেন, বঙ্গবন্ধু ছিল না, শুনেন তখন শুনেন ভাই, তারা এটা করছে কারণটা কি? প্লিজ আমার কথা শেষ করে দিলেন। আমি যখন আন্দোলনের ফসল হলো, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে 75 পরে আন্দোলনের ফসল হলো 90-তে এরশাদ পতন। 91-এ যখন আপনারা সংবিধানকে দুই পক্ষ মিলে সত্তারকে ফেরত নিলেন, শাহাবুদ্দিনকে ফেরত নিলেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মটাকে পার্লামেন্টের ফর্মে আনলেন, তখন কি আর্টিকেল 70 মনে ছিল না? যে অর্থাৎ তখন ভয় ছিল যদি আমার এমপি চলে যায় অন্যদিকে, কারণ এমপিকে ফ্রি করিনি কেন, এমপি থাকো আমার গোলাম। এইটাকে বদলাইতে হবে আমার জাতির কাছে, আমার জাতির কাছে। এই যে আজকে যত আলোচনা করি পার্লামেন্টের নিয়ে, পার্লামেন্ট পাস করতে হবে, পার্লামেন্টের কোনো ক্ষমতা নাই। আর্টিকেল 70 যতদিন আছে ততদিন পর্যন্ত কোনো পার্লামেন্ট বাংলাদেশের আমার প্রবাসী হয়ে থাকবে বলে আপনি মনে করেন? ইনএফেক্টিভ হয়ে থাকবে। এটা তো বর্তমান সরকার মেজরিটি দিয়েছে, এটা তো তাদের মেজরিটি সবসময় এটা করতে পারে। বিএনপি সময় এটা বিএনপির বাদে আমরা আওয়ামী লীগের কথা বলি, যারা আপনার দোষটা হলো, মাইন্ড করেন না, আপনার দোষটা হলো শুধু একতরফা আঘাত করেন। আমি দুই তরফা আঘাত করছি, যে আওয়ামী লীগ এবং বিএনপি কেউই এই 70 আর্টিকেল বদলায় নাই। আমি আওয়ামী লীগকে আঘাত করছি এই কারণে যে বিনা নির্বাচনে 2005 সালে আপনি একটা ইন্ডিকেট দিয়েছেন, 2005 সালে যে গণতান্ত্রিক যে অবস্থায় নির্বাচন হয়েছে, তারপরে না 2015-তে যেটা হয়েছে, 2014-তে যে ইলেকশন হলো, ওইটা তো পরে 12 সালে সেই তারপর থেকে যে কাণ্ডগুলো হচ্ছে প্রত্যেকটা, এটা আরেক ইস্যু জগৎ ভাই, এটা আরেকটা ইস্যু, আরেকদিন আলাপ করব। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আজকে না, এটা আরেকদিন আলাপ করব। এটা জি, আমাদের একটা ছোট বিরতি, এটা লম্বা টপিক, দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। এটা লম্বা একটা টপিক। এনরোল্ড এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ট্যাক্স বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিজ্ঞ ট্যাক্স প্র্যাকটিশনার। স্যান্ডস অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইনক আপনাদের জন্য ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স এবং ট্রাভেল সংক্রান্ত বিষয়ে সহায়তা করে থাকে। আমি এনরোল এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল আপনাদের যে কোনো ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের যে কোনো লেভেলে আপনাদের রিপ্রেজেন্ট করে থাকি। আজই যোগাযোগ করুন স্যান্ডস অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইনক, 2664 পিটকিন অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক 11208। টেলিফোন 718-676-0597। বৃহত্তর সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান মাওলানা আব্দুল লতিফ সাহেবের যুক্তরাষ্ট্রের শুভাগমন উপলক্ষে সংবর্ধনা আগামী 1 জানুয়ারি রোববার বিকেল 5টায়। স্থান ক্লাব সানম, 35-15 36th এভিনিউ, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক। আমন্ত্রণে মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, আলহাজ শফিকুর রহমান, এনাম আহমদ, কাউসারে মারুফ, সুহেল আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় আলেম সমাজ। Hello, I'm Dr. Benjamin Mason, and I would like to welcome the Bengali community and other communities to Greater New York Ophthalmology and Mason Eye Care Center for Complete Eye Care. We're specialized in simple general eye exam, advanced eye exam, glasses prescription, and advanced glaucoma and diabetic eye checkup. Greater New York Ophthalmology Care, 10512 101 Avenue, Ozone Park, New York, 11416. Telephone 718-847-3600.
প্রিয় দর্শক, আবারও স্বাগত টাইম পলিটিক্সে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব মুকিত চৌধুরী, আপনি বলতে চাচ্ছিলেন বিরতিতে যাওয়ার আগে যে অর্থনৈতিক প্রভাবটা কি পড়বে যদি প্রবাসীরা তাদের সাংবিধানিক অধিকার হারিয়ে ফেলেন বাংলাদেশের নাগরিকত্ব থেকে। হ্যাঁ, আমার বন্ধু শওকত ভাই যেটা বলছিলেন যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের, উনি অর্থনীতি দিয়ে প্রবাসীদের টপিক্স না বলে উনি সাধারণ হাউজিং এর প্রবলেম এগুলো সে বলছেন। আমি আসতেছি সেই জায়গায়। আজকে দেখেন আমার কাছে সত্যিকারভাবে দুঃখ লাগে এই জন্য, অর্থের একদিকে বাংলাদেশের আমরা সকলকে অনুরোধ করি যে প্রবাসে কি রাষ্ট্রীয়ভাবে টাকা পাঠান, এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে, হুন্ডি পাঠাবেন না। অন্যদিকে আমাদের এই অর্থের বিনিয়োগের যে ব্যাপারটা, বিনিয়োগের সর্বক্ষেত্রেই, শুধু এক ক্ষেত্রে না, ওয়ান স্টপ একটা পলিসি করা হয়েছিল, ওয়ান স্টপ, ওইটা ফেল মারছে। এটা কার জন্য? বিদেশিদের জন্য করা হয়েছিল। এখন দ্বিতীয়ত রইল হাউজিং। আগের যে মানে গতকালকে রিহেবের সম্মেলন চলছিল, 3 দিনের সম্মেলন চলছিল, তারাও বলছে যে বিদেশ থেকে যারা 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 যায়, ওয়ান টাইম যায় বিদেশে। কুয়েতের একটা আর্টিকেল দেখছিলাম যে কুয়েতে তারা গিয়ে না কাতারে যেন 1 বছর গিয়ে শো করলো, রেসপন্ড পাইলো, পরের বছরে তারা ভিসা পায় না। অর্থাৎ প্রবাসীদের ব্যাপারে যে ইনভেস্টমেন্টের যে প্রমোশন করার কথা, সেখানে ডিমোশন হচ্ছে। এখন এখানে বলছি একটা কথা, একটা ইম্পর্টেন্ট দর্শক শ্রোতা, আপনাদের যদি কারো থাকে রাষ্ট্রীয়, আগেই বলছি রাষ্ট্রীয়, আমার লজ্জাস্কর ভাবে একটা কথা উঠাতে চাই, যেখানে অর্থনীতির ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে গত কিছুদিন আগে 60,000 কোটি টাকা একটা চুক্তি করেছে ডিপি রেল নামে একটা কোম্পানির সঙ্গে করেছে। আমরা প্রবাসীদের অধিকার চাই, কিন্তু এই ধরনের অধিকার চাই না। আমার দেশের 60,000 কোটি টাকার প্রজেক্ট, মাত্র একজন বাংলাদেশি, টোটাল 11 যুক্তরাজ্যে থাকেন, উনি ওনার কোম্পানি বানাইছেন আর কয়জন মিলে, তারা কর্মচারী সর্বমোট 11 জন। তাদের মূলধন 100 পাউন্ড। তারা চুক্তি করেছে বাংলাদেশের রেলের সাথে 60,000 কোটি টাকার। হ্যাঁ, এটা আমি পেপারে এইটা আজকে আপনার ওই যে 240 কিলোমিটার যে ওই যে রেল লাইন পায়রা বন্দরে, এটা তারা আন্তর্জাতিক কোনো টেন্ডার দেয়নি। আমি আপনার বলি, আমি শেষ করি, এটা ওপেনলি টেন্ডার দেওয়ার কথা ছিল, আমি শেষ করলে সেটা তারা দেয়নি। আমি শেষ করলে বলতে পারবেন 2014 সালে এই কোম্পানিটা ওপেন করছে, করার পরে তারা আজ পর্যন্ত কোনো কাজ করে নাই। না, তারা তথাকথিত বিদেশি একটা কোম্পানির নামে একটা ভুয়া সার্টিফিকেট নিয়ে এসে তারা বাংলাদেশ সরকারের, আমাদের সরকারের এনএসআই বা ডিজিএফআই বা আমাদের ইকোনমিক্যাল কোনো ইনভেস্টিগেশন কি নাই, যেখানে রাষ্ট্র চুক্তি করছে, সেই চুক্তির 60,000 কোটি টাকার চুক্তি, 18 মাস পর্যন্ত তারা আমাদেরকে নকশা দিবে। এইগুলাকে আমরা এইটাকে আজকের এই প্রবাসীদের কথা, অধিকার নিয়ে কথা বলতে সময়, প্রবাসী কেউ বাংলাদেশের কোনো হানি করুক, প্রবাসী কেউ যুক্তরাজ্য হোক যুক্তরাষ্ট্র যেখানে হোক বাংলাদেশে হানি করুক, সেটা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এখানে যে কথাটা আপনি বলেছেন, আমি 100% আপনার সাহসিকতা আমি প্রশংসা করি মুকিত ভাই। ইন দি ফার্স্ট আপনি এই ধরনের কথা বলেছেন। নো ম্যাটার হোয়াট, আলটিমেটলি বর্তমান সরকারকে দায়িত্ব নিতে হবে। এটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট টু ইন্টারন্যাশনাল টেন্ডার অ্যানাউন্সমেন্ট। তারা কাউকে কিচ্ছু না বলে আপনার এত বড় একটা দায়িত্ব পায়রা বন্দরে যে রেল লাইনের কথা আপনি বলেছেন, আমি এটা পড়েছি, তারা এটা ঘোষণা করেছে। আপনি দেখেন যে সেন্ট্রাল রিজার্ভ, যেখানে আমি বারবার তাদেরকে চুরি বলেছি, এবং আমরা ঘোষণা করেছি ইন্টারন্যাশনাল কমিটি ফর ফাইন্যান্সিয়াল ক্রাইম এগেইনস্ট বাংলাদেশি পিপল, এইটা যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আমরা এটা গঠন করেছি, এই কারণে $101 মিলিয়ন। আর কত বছর ধরে এই ধরনের একটা মিনিট, এগুলো তো গ্রহণযোগ্য। আপনাদের একটা মিনিট আমি সময় চাচ্ছি। এই যে কথা তুললেন, আমার দুঃখ লাগে এই দেশ,
এই দেশের লুটপাটের জন্য দেশ নয়। না, এই দেশে আতিউর রহমানের মতো বিশেষ লোক, করে- শুনেন, গত পরশু যে রিপোর্টটা আসলো, গোয়েন্দা রিপোর্ট আসলো, যেটা রিপোর্টে আসলো কি, তাকে জিজ্ঞেস করা না হবে। না 45 ডেজ ডিলে করার জন্য আমাদের টাকা উদ্ধার করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অথচ তাহলে যখন হয়েছে- যে লোকটা আতিকুর রহমান আতিউর রহমান গভর্নর ছিল, সে ইচ্ছাকৃতভাবে এই 45 ডেজ ডিলে করলো, Delay করলো। ডিলে করে প্রধানমন্ত্রী গুজরান এই দায়িত্ব নেগলিজেন্সের কারণে তার সে জেলে যাওয়ার কথা। সে গুজরান আমি যখন এটা হয়েছে সাথে সাথে আমি তাকে বলেছি রিমান্ডে নেওয়া হোক। শওকত ভাই- ইট ইজ অন দি রেকর্ড, ইউটিউবে রয়েছে, এবং আমি লিখেছি আজকে সরকার শেষ পর্যন্ত একটা বলছে যে তাকে জিজ্ঞাসাবাদ না, করা হবে। শুধু আমি What a shame! আমি এই কথা আমি বলছি কি, হ্যাঁ, এই this is এই not- আতিউর রহমান কিভাবে যে 45 ডেজ ডিলে করার জন্য রাষ্ট্রের কর্ণধার Very প্রধানমন্ত্রী good point. জননেত্রী শেখ হাসিনাকে হ্যাঁ। অবগত না করে অবগত না করে সে একা একা ভারতে গিয়ে ভারতে যে গিয়ে চলে এই যে করে আসলো। এটাকে এবং এখন ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স এর প্রফেসর হতে গেছে। চাপায় রাখার চেষ্টা করো। ও সেই লোক জেলখানাতে পাঠানো উচিত সেই ছিল। লোক কিভাবে ঢাকা on ইউনিভার্সিটি these people. ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর Professor হয়, economics। তাকে অবিলম্বে রিমান্ডে এনে রিমান্ডে তার এনে। জেলে প্রেরণ করা হোক। জি, জনাব। এটা Thank আমার you. আমার আপনি আমার ঠিক দাবি। আব্দুল মুকিত চৌধুরী, আমরা আমার আরো দায়িত্বটা কিছু- আপনি পালন আমি করছেন। আমি রাষ্ট্রের Many thanks. আমি দেশের আর আপনি বলবেন না, আমরা না বললে কে বলবে? আমি না বললে বলবো কে? মুক্তিযোদ্ধার প্রজন্ম, দেশটাতে প্রজন্ম আমরা না, আমি যোদ্ধা। হ্যাঁ, আমি আমরা প্রজন্ম না, আমি কোন যোদ্ধা। কারণে আমরা যারা এখানে রয়েছে, আপনি দেখেন আমার দেশ লুটপাট করে খাবে। পার্লামেন্টের যে কথাটা আপনি বলেছেন, কারা এদের চেহারা দেখেন, এরা মুসলিম লীগের জন্ম, প্রকৃতপক্ষে তারা মুসলিম লীগ থেকে আসছে আওয়ামী লীগ থেকে যাচ্ছে বিএনপি থেকে আবার আওয়ামী লীগ, তারপর এরশাদের পার্টি, গার্মেন্টের মালিক, টেলিভিশনের মালিক, চুরির মালিক, অর্থ পাচারের সাথে এরা জড়িত, তারা হচ্ছে পার্লামেন্টের মেম্বার। আপনি যে রাগটা করেছেন এর পিছনে অনেক যুক্তি আছে, আমার দেশে- এটা আমাদের প্রবাসী মানুষদের। আমি একটা কথা বলি মুকিত ভাই, এই কারণে আপনার আমার কণ্ঠকে চিরকালের মতো বন্ধ করার জন্যই এই বর্তমান সরকার এই আইন- কারোর কথা শুনে, হয়তো ভারতের কোনো ইঙ্গিতে ভারত বলেন বা না। অন্য কোনো কারোর ইঙ্গিতে হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া, তারা এটা বলছে। কারণ আমি একটা উদাহরণ দিই, ডক্টর জাফর ইকবাল, তিনি এখান থেকে যে শাহজালাল ইউনিভার্সিটি আপনার সিলেটে যান, শুধু একটা দোষ ছিল তার, তিনি কারিকুলামটা চেঞ্জ করেছেন, সমস্ত ফ্যাকাল্টি তার বিরুদ্ধে গেছে, ছাত্র তাকে পিটিয়েছে। আমরা জানি, আমি ব্যক্তিগতভাবে হাজার হাজার এমবিএ ছাত্রদেরকে আমার সার্টিফিকেট দিয়েছি। আজকে আমি যদি বাংলাদেশে ঠিক ইন্ডিপেন্ডেন্ট কোনো কারিকুলাম করি, আমার আস্ত রাখবে না, ফ্যাকাল্টিও রাখবে না, যারা পড়াচ্ছে যে শিক্ষক তারাও রাখবে না, আপনার এটা করবে না। এই জন্যই কি আমরা দেশটাকে স্বাধীন করেছি। শওকত ভাই, সমস্ত ক্ষেত্রে এই যে জনাব অপমান, আব্দুল মুকিত শওকত চৌধুরী ভাই, এবং ডক্টর শওকত আলী, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যেতে না, চাচ্ছি। একটা উত্তর দিতে হবে, একটা প্রশ্ন পড়ে যাচ্ছে। আর এই যে আপনি বললেন তথাকথিত বামপন্থীদের বঙ্গবন্ধু যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, যে উদ্দেশ্য জাতিকে এক করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, তার থেকে ডিভিশনের জন্য এখন বামপন্থী কিছু মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা মস্কোপন্থী বা বিভিন্ন বামপন্থী পরিকল্পনা দিয়ে তারা বঙ্গবন্ধু স্বীকার করে না। তারা এখন তারা চাচ্ছে শিক্ষানীতি পর্যন্ত তারা, উনি যে কথাটা বললেন, আজকে জিপিএ 5 এর সঙ্গে বাড়াই দিয়ে শিক্ষানীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এগুলা এই আপনাদের বামপন্থীদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। এখন বিশ্ব রাজনীতিতে একটি নতুন ধরনের মানে আলোচনা করা হচ্ছে যে আরেকটা নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডারের দিকে হয়তো আমরা আগাচ্ছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে নবনির্বাচিত প্রেসিডেন্ট, সে যখন অফিস নেবেন তখন থেকে বিশ্বের প্রতিটি মানুষের বিভিন্ন ধরনের আশঙ্কা। একটা হলো গত পরশুদিন যখন পুতিন ওনাকে একটি চিঠি লিখেছেন, সেটা উনি পাবলিকলি প্রকাশ করেছেন যে পুতিনের সাথে তার সম্পর্ক কিরকম হবে, এবং সাথে যুক্তরাষ্ট্র it abstained herself from voting for ইসরায়েল এই বিষয়টি। এর সাথে সাথে আবার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে everything is going to change after 20 January. তো এরকম একটি অবস্থানে, এবং ইসরায়েলিতে বেশ খেপেছে, যুক্তরাষ্ট্রের উপরে খেপেছে, এবং বলেছে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে কোনোভাবেই ইসরায়েলি সেটেলমেন্ট এখানে বন্ধ হবে না। এখন যুক্তরাষ্ট্র যে দুটো যুক্তি দিয়েছেন, একটা হচ্ছে মানবতা বিরোধী যে কার্যকলাপগুলো হয়েছে প্যালেস্টাইনে, সেটার যুক্তি দিয়েছে, শুধু প্রেসিডেন্টের হোয়াইট হাউস থেকেই না, স্টেট ডিপার্টমেন্ট থেকে এই দুটো যুক্তি দেওয়া হয়েছে, সিকিউরিটি কাউন্সিলও তারা সেই যুক্তিটাই উপস্থাপন করেছেন। এবং সামান্থা পাওয়ার এটা নিয়ে খুব বেশ বড় বক্তব্য দিয়েছেন। তো এই পরিস্থিতিতে আপনারা দুজন কি মনে করেন যে বিশ্ব রাজনীতির ধরনটা এখন
কিভাবে যাচ্ছে, এবং এটার সাথে কিন্তু আরো অনেক কিছু জড়িত। আমি একটা কথা বলি, একটি এক্সট্রিমিজম জড়িত আছে। ইসরায়েল যখন কর্মকাণ্ড করে তখন সেটাকে আমরা কোনো ভায়োলেন্ট এক্সট্রিমিজমের আওতায় ডিফাইন করি না, ওয়্যার অ্যাজ আবার যখন আমরা ইসলামিক কোনো মুসলমান দেশ র্যাডিকালাইজেশন করলেই সেখানে আমরা এটা একটা ভায়োলেন্ট এক্সট্রিমিজমের কথা বলি। তো এই সব কিছুকে মিলিয়ে যদি একটু সংক্ষেপে এই বিষয়টা কি আমি একটা কথা বলি, পুরো মুসলমানদের এই যে ফান্ডামেন্টালিস্ট বলা হলো, এই শব্দটা ব্যবহার করছে 1980s এর দিকে আপনার হেনরি কিসিঞ্জার। এই জিনিসটা তৈরি হয় কিন্তু ইসরায়েলের ওখানে। এখানে ইয়াসিন বলে এক ভদ্রলোক 25 বছর জেলখানায় ছিলেন, তিনি তাকে দিয়ে গাজাতে যে হামাস যেটা গঠন করা হয় এটা গঠন করা হলো। তখন একটা প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তুমি ওয়েস্ট ব্যাংকে, তখন ইয়াসির আরাফাত ছিল, যে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ দিয়ে তোমরা যে মোসাদ, এই লোকটা 25 বছর জেলখানায় ছিল, তুমি তার কেন মুসলিম ফান্ডামেন্টালিস্ট যে হামাস গঠন করলে? আজ থেকে 20-25 বছর আগে মগেদ ভাই এই যে প্রশ্নটা করেছিল সেই জবাবটা দিয়েছিল, আজকে এক্স্যাক্টলি সেটাই চলছে। তারা বলছে এটা, এবং সব দেশে কিন্তু সেটা নিয়ম, এটা পালিত হচ্ছে, যে এই ফান্ডামেন্টালিস্টগুলো বিভিন্ন দলে বিভিন্ন ভাগে ভাগ করে করে লড়াই করছে। আমরা এমন একটা সংগঠন করছি যেই সংগঠনের নেতৃত্বে সমস্ত ফান্ডামেন্টালগুলোকে আমরা যখনই আমরা এক জায়গায় করব তখন ফান্ডামেন্টালিস্ট নন ফান্ডামেন্টালিস্ট আমরা চিনে ফেললাম। এইবার আমাদের অপারেশন করা সহজ হবে। এটার পর থেকে সারা বিশ্বে যত মুসলমানদের ফান্ডামেন্টালিস্ট তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ মোসাদের কাণ্ড। সারা দুনিয়াতে যা করা হয়েছে, এমনকি বাংলাদেশেও যেটা করা হচ্ছে। আমি এ প্রসঙ্গে আরো কয়েকবার বলেছি, বর্তমান সরকারকে আমি বলেছি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। রীতা কাজ যখন বলেছে যে বাংলাদেশে ফান্ডামেন্টালিজম, প্রধানমন্ত্রী অস্বীকার করেছে। বর্তমান সরকার এবং আমাদের ডিজিএফআই, আমাদের গোয়েন্দারা, আমি সম্পূর্ণ একমত। কোন ক্রমে বাংলাদেশ একটা ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি প্রমাণ করার জন্য ইসরায়েলি মোসাদ এবং ভারতের রয়ের এজেন্টরা চেষ্টা করছে, আমরা তার বিরোধিতা করে আসছি। আমি শুধু ওই কারণেই বিরোধিতা করেছি। আজকে সুন্নি মুসলমানদেরকে দিয়ে শিয়াদের ধরা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম কাজ হবে ইরান আক্রমণ করা, ইসরায়েলের স্বার্থের জন্য সেটা করবে। আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বাসেন, সুন্নিদেরকে শিয়ার বিরুদ্ধে, শিয়াদেরকে সুন্নির বিরুদ্ধে, সুন্নিকে সুন্নি দিয়ে সমস্ত মুসলমান জগৎটাকে ধ্বংস করা হবে। তার কারণ কি? আমি আগেই বলেছি যে আমাদের হাতে প্রিস্টিন ল্যান্ড, বিউটিফুল খনিজ, অল দিস যেটা থাকা, পাহাড় পর্বত, সাগর, বাতাস সব আমাদের দখলে। এশিয়া, আফ্রিকাতে আমাদের অবস্থান রয়ে গেছে এবং ইউরোপে পর্যন্ত রয়ে গেছে। এটাকে কেড়ে নেওয়ার জন্য শকুনির মতো তারা তাকিয়ে রয়েছে, এবং আস্তে আস্তে সমস্ত নেতা চলে গেছে আমাদের। কিন্তু গাদ্দাফি যে আন্দোলন করেছিল ব্রিটিশ বিরুদ্ধে সে নাই, নাসের তো চলে গেছে অনেক আগেই। সাদ্দাম হোসেনেরও ব্যাকগ্রাউন্ড ছিল একটা লেফটিস্ট পলিসি, সেটাও চলে গেছে। হাফিজ আল আসাদ চলে গেছে। আপনার পুরো ইরাকটা এখন ভেঙে খান খান হয়ে গেছে। তারা কুর্দিদের দিয়ে এই বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছে, এটা খালি ডোনাল্ড না, এটা আমরা বড় নকশার ভিতরে পড়েছি, যে টেলারসন যে পররাষ্ট্রমন্ত্রী হবে ও কিন্তু কুর্দিদের এই যে দখল করছে, যে এখন বলছে মসুল দখল হওয়ার পরপরই এটা কুর্দিদের ডাকা হবে, এটা ইরাকি গভর্নমেন্ট যাবে না, এটা নিয়ে ওদের ভিতরে আবার মারামারি। তার মানে একটা বিশ্রী অবস্থার ভিতরে আমরা এগিয়ে যাচ্ছি। একটা গুড নিউজ হলো এই, যেটা আমি মুকিত ভাইয়ের সাথে আলাপ করছিলাম, যে রাশিয়া ঢুকে গেছে। কারণ আমরা শান্তি ছিলাম কখন? মুসলমান দেশগুলো থ্রাইভিং হয়েছে শুধু ওই সময় যখন যুক্তরাষ্ট্র আর আপনার রাশিয়া মারামারি করেছে, একজন আরেকজনকে ভয় ভীতি দেখাতো, তখন মুসলমানদেরকে দলে টানার জন্য চেষ্টা চলতো। আজকে ইরান, আজকে তুর্কি, আজ পাকিস্তান, ইরাক, এরা সম্মিলিতভাবে একটা জোটের ভিতরে এসে ইন ফেভার অফ রাশিয়া। যুক্তরাষ্ট্র সেখান থেকে পাত্তাড়ি গোঠানোর চিন্তায় আছে। এখন তাদের দরকার হবে এদেরকে নেওয়া। ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প একটা পাগল। ইউ উইল সি এভরি ডে ইন দ্য হোয়াইট হাউস, হোয়াইট হাউসের বাইরে থেকে অনেক ইয়ে করা যায়, ওই ছোট্ট ঘরটার ভিতরে যখন ঢোকানো হবে, আমি আগে বলেছি যে এই লোকটা খেউ খেউ করা ছাড়া অল ইকোনমিক পলিসিস কমপ্লিটলি ফেইলর, এভরিথিং হোয়াটএভার হি সেড। আপনি দেখেন সে তার নিজের কোম্পানি দেশে, এই যে আপনার হচ্ছে জাহাজ তৈরি করে, যে প্লেন তৈরি করে, ওটার নাম বলে গেল না, বোয়িং এর পর আরেকটা আছে, হচ্ছে আরেকটা, এটা লকহিডের দোষ দিল, দেওয়ার পরের দিন তার সমস্ত যে শেয়ার ভ্যালুগুলো কমপ্লিটলি ডাউন হয়ে গেছে, এবং তারা দোষ দিয়েছে এই লোকটাকে। দিস ম্যান ইজ এ ম্যাডম্যান। একটা জিনিস যেটা হবে, সমস্ত পলিসি সে ফেল করবে 4 বছরে, এভরিথিং ফেল করবে। তবে হ্যাঁ মুকিত ভাই, এখানে আমাদের চিন্তার বিষয় আছে,
মুসলমানদের কিন্তু সে ছাড়বে না। No. কারণ সমস্ত রিপাবলিকান, সমস্ত ডেমোক্র্যাট, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মুসলমানদের বিরুদ্ধে তারা কুমার। এই কারণে আমি বলছি যে সে অনেক কিছু মুসলমানদেরকে ধ্বংস করবে। এখন আমাদের যারা নেতা আছে, মুসলিম বিশ্বের যারা নেতা আছে, আগের মতো তো কেউ নাই, অনেকেই পাচাটা পা ধরা, যেমন সিসি যে কথাটা বললেন জি। আপনি, মিশরের বিষয়ে। সিসি যে প্রস্তাবক, মূল প্রস্তাবক তোলা হলো প্যালেস্টাইনের জমিটা, দুনিয়ার ইতিহাসে কি এটা আছে একজনের জমি আরেকজন গ্রাব করছে? আজকে নিউ ইয়র্কের বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ইহুদি, যে কথাটা আপনি আগে বলছিলেন, প্রত্যেকেই হচ্ছে আপনার হচ্ছে ইসরায়েলের সিটিজেন। প্রত্যেকের বাড়ি আছে, ব্রুকলিনের জু বলেন, কুইন্সের জু বলেন, প্রত্যেকের একটা সুন্দর 4 তলা বাড়ি আছে, কমপ্লিট ফ্রি। ফ্রি জমি, ফ্রি টাকা। কে পে করেছে? ইউনাইটেড স্টেটস। আপনি ট্রাম্পকে শুধু দোষ দিচ্ছেন কেন? মাত্র গত মাসে তো $38 বিলিয়ন দিল 10 ইয়ার্সের জন্য, 10 ইয়ার্সের জন্য, এবং উইদাউট এনি কন্ডিশন। উইদাউট কন্ডিশন। আমার ভাই ওবামা, যাকে আমরা মনে করছি, তার ফেলিওরের কারণেই তো ট্রাম্প আসছে। তো ট্রাম্পের যে বিষয়টা হবে সেটা হচ্ছে এই, দিস ম্যান ইজ সিক। পুতিনের সাথে একবার গোলমাল করবে। পুতিন এটাকে এনজয় করছে, কারণ একজন পাগলকে পাওয়া গেছে 200 বছরের ইতিহাসে। সে একবার ওকে ভালোবাসবে, একবার আদর করবে, একবার লাথি দেবে। এই খেলাগুলো হতে যাচ্ছে, বাট ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। যে সারা দুনিয়াতে কিন্তু এশিয়া, আফ্রিকার অন্যান্য যারা ডেসপোটিক লিডার আছে, তারা এর কাছ থেকে অনেক কিছু শিখছে, ট্রাম্পের কাছ থেকে, যেখানে ভদ্রতা নাই, শালীনতা নাই, সভ্যতা নাই, ধর্ম নাই। এবং এগেন আমি একটা কথাই বলবো, যে এখানে এবং বাইরে যে মুসলমান দেশগুলো আছে, এগুলোর ভিতরে অত্যন্ত খারাপ অবস্থা সে তৈরি করে যাবে। এইটাই যদি তার একমাত্র সাফল্য হয়, দেন আপনি বলতে পারেন যে হি ইজ ভেরি সাকসেসফুল। আদারওয়াইজ তার ইকোনমিক পলিসি, গ্লোবালাইজেশন পলিসি, চীনের সাথে ইয়ার্কি মারা, সব জায়গায় সে ল্যাং খাবে। এখন আমার বন্ধু তো পুরো একদম অ্যান্টি ট্রাম্প বলে গেল আমার প্রেসিডেন্ট ইলেক্ট, বিকজ আই ওয়াজ ওয়ার্কিং ফর ট্রাম্প। দো আমি আবার ক্লিয়ার করতে চাই, আমি ছিলাম কিন্তু অরিজিনাল বার্নি স্যান্ডার্সের লোক, পরে ট্রাম্প। যাই হোক, আমি আশা করি আমার প্রেসিডেন্ট ইলেক্ট এই সমস্যাগুলো যে 20শে জানুয়ারি পরে জেসিকার প্রশ্ন যেটা ছিল, ডিক্লেয়ার্ড 20 জানুয়ারি পরে যা হবে, ইট ইজ নর্মাল। উনি যখন প্রেসিডেন্ট শপথ নেবেন তখন ওনার পলিসি উইল বি ইমপ্লিমেন্টেড। কিন্তু আজকে যে কথাটা বর্তমান প্রেসিডেন্ট ওবামা হাওয়াইতে ওনার লাস্ট ভাষণে বলেছেন, কিন্তু ওনার ভাষণটা আমি শুনতেছিলাম, সিএনএন থেকে আমি শুনতেছিলাম, আমার কাছে খুব অবাক লাগলো। উনি বললেন কি, যদি উনি তৃতীয়বার নমিনেশন পাইতেন, হি কুড হ্যাভ উইন ইলেকশন। একই সাথে আবার উনি এটাও স্বীকার করছেন যে হিলারি ক্লিন্টন তৃণমূল পর্যায়ে ডেমোক্রেটিকদের কাছে বাণী পৌঁছাতে পারেন, তাহলে উনি কি জন্য ছিলেন? এক নম্বর কথা, উনি হলে পারতেন, আর পারে নাই। উনি তো প্রকাশ্যে নেমেছিলেন হিলারির পক্ষে, তাহলে উনার মিস্টেক। হিলারি হেরেছে কেন? উনার এই 8 বছরের কিছু ফেলিয়ারের জন্য জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন প্রশ্ন হলো, উনি যে ইস্যুটা আমরা আগে অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম, উনার এই যে জাতিসংঘের প্রস্তাবটা যেটা ইউনিভার্স পাস করলো, জেসিকার প্রশ্ন যেটা, জাতিসংঘের মধ্যে এই প্রথম ইসরায়েল স্বাধীন হওয়ার পরে এই প্রথম আমেরিকা অ্যাবস্টেইন করলো, ভোটদানে বিরোধ থাকলো। অর্থাৎ ভোটদানে বিরোধ থেকেই ইউনিভার্সিটি প্রস্তাব পাস হইল। এতেই ইসরায়েল এখন হুমকি দিচ্ছে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, এই করবে, সেই করবে। এই ওবামাই তো আবার যেটা আমরা আলোচনা করি, আনকন্ডিশনালি আমাদের ট্যাক্সের টাকা $38 বিলিয়ন উইদাউট কন্ডিশন ইসরায়েলকে দান করেছেন। ওখানে তো ওটা পাওয়ার সময় ঠিক ছিল। এই ইসরায়েলি তো যখন কার্টার প্রেসিডেন্ট, তখন তাদেরকে যে ইয়াসির আরাফাত এবং তাদের প্রধানমন্ত্রীকে যখন নোবেল প্রাইজ দেওয়া হলো, তখন তো এই এগ্রিমেন্টে পৌঁছেছিল যে টু নেশন থিওরি। আমার জায়গাতে আপনি বাড়ি বানাবেন জোর দখল দৌড় করে, কেউ বলতে পারবে না এটা কোন ধরনের গুন্ডামি, এটা আন্তর্জাতিক গুন্ডামি, এটা ইন্টারনেট টেরোরিজম। এখন মনে করেন, আমি একটা জায়গাতে আমার বন্ধুর সাথে একটু ভিন্ন মত প্রশ্ন করছি, সেটা হলো, আমি যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে
আমি আগেও বলেছি এই কথা, এখনো বলছি, আমি নিজে মুসলমান, আপনি মুসলমান, আমরা আমাদের লাগে যখন ওই আমার অন্য একটা ভাই আঘাত পায়। এই মুসলিম নিজেদের ভিতরে ডিসপিউটের এমন পর্যায়ে নিয়ে গেছিল, যেমন সাদ্দামকে যখন আমেরিকা আঙ্গুল দিল, একটু ইশারা দিল, তুমি দখল করো, দখল না করলেই পারতো। তাহলে আমরা যদি মুসলমান দেশ, দুনিয়ার যতগুলো মুসলমান দেশ আছে, তারা যদি অন্যর হাতে অস্ত্র তুলে না দেয়, আমার ভাইকে গুলি করো, তাহলে কিন্তু এই পরিস্থিতি আপনি যারা ভয় পাচ্ছেন সেটার আশঙ্কা আমি অন্তপক্ষে এড়াই যাওয়ার সম্ভব মনে করি। তৃতীয় কথা হচ্ছে যে আপনি ফরেন মিনিস্টার টিলারসন আসলে পরে সে তো তাকে পিক করা হয়েছে, ওয়ান্স ইউ গেট ইলেক্টেড ইউ পিক ইউর ক্যাবিনেট। 4000 এর ঊর্ধ্বে পোস্ট যেগুলো প্রেসিডেন্ট উইল সিলেক্ট অ্যান্ড উইল বি স্ট্যাম্পড বাই দ্য সিনেট, দ্যাটস ইট। সে সিলেক্ট করবে। কতজনকে বদলাইলো ফরেন মিনিস্টার মনে আছে? না, এখন এখন পুতিনের ভেরি ক্লোজ ফ্রেন্ড কেউ এবং তেল ব্যবসায়ী, সে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস থিং। আমি বলি এখন এই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ব্যক্তিগত, এটা কমপ্লিট ব্যক্তিগত ইস্যু, যদি মার্কিন এবং রাশিয়া দুই দেশের দুই প্রেসিডেন্টের মধ্যে এমন কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হয় যেটার ভিত্তিতে অশান্তিগুলো দূরীকরণ হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কারণ আলোচনার শেষ হলে যুদ্ধ, আলোচনার ভিতরে যদি সমাধান হয় তাহলে যুদ্ধের প্রয়োজন লাগে না। সেই হিসাবে আমি আশা করি ওরা আমি আমার যেটা যুক্তরাষ্ট্র আর এটা হবে শুধু মুসলমানদেরকে নিয়ে, এটা আমার ভয় হচ্ছে যে মিডল ইস্টটাকে ভাগ করে নেওয়া কিভাবে। আমি আশা করছি যে রাশিয়া কিছু নেবে, এটা ডোনাল্ড ট্রাম্পের মূল প্ল্যান। শওকত ভাই শুনেন, অলরেডি আমেরিকার দখলেই আছে ইরাক থেকে শুরু করেন, ইরাক, তারপরে লিবিয়া, সব দেশগুলো। সুতরাং এখন যদি আমি আশা করি, শেষ কথাটা বলতে চাই, আশা করি এই টকশোর মাধ্যমে দুটা দেশের দুইজন রাষ্ট্রপ্রধান তারা যদি একে অন্যকে বুঝেন, তারা যদি দ্বন্দ্বে জড়িত না হয়ে হাত মিলিয়ে চলেন, এটাই হবে আমাদের তথা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয়। দুই দেশ মিলিত হয়ে চললে আমাদেরকে কেনা বিচার করবে, ভাগাভাগি করবে, ভাগাভাগি না, এটাই হচ্ছে আমাদের যদি রাশিয়া যদি আন্তরিক অবস্থা, যদি ওদের ভিতরে গোলমাল হয়, then it is a benefit. আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাচ্ছি। ডক্টর শওকত আলী আছেন এখানে এবং জনাব আব্দুল মুকিত চৌধুরী আপনিও আছেন। আজকে যদি আমরা এই প্রেক্ষাপটটা দেখি, এটা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের যে সম্পর্কটা, সেটা যদি, যেটা উনি বললেন একটু আগে, যে হাতে হাত মিলিয়ে চলেন, সেখানে আরো নতুন কিছু শক্তি তৈরি হচ্ছে। এবং আমরা অনেক সময় জানি যে দ্য ফল অফ আমেরিকান সেঞ্চুরি ইজ নট বিকজ অফ আমেরিকার কোন ইকোনমিক ডিক্লাইন কিংবা কিছু তা না, ইটস জাস্ট বিকজ অফ দ্য রাইজ অফ দি আদার্স। এবং এই আদার্স এর মধ্যে আছে হচ্ছে গিয়ে ব্রিক্স কান্ট্রি এবং ব্রিক্স এর মধ্যে রাশিয়া, যেটা আমরা সব বিশ্লেষকদের অ্যানালিসিসে দেখি যে রাশিয়ার পোটেনশিয়ালিটিটা হচ্ছে তাদের ইন্টেলিজেন্স পাওয়ার দিয়ে। আমেরিকার সাথে যদি তারা নিউক্লিয়ার উইপেন্সে যায়, অলমোস্ট দে আর ইকুয়াল। এবং ইকোনমিক্যালি আমেরিকার থেকে তার অবস্থানটা খুব একটা বেশি ভালো না। জাপান কখনো ইজ নট গোইং টু টেক ওভার, কারণ তারা খুবই এথনোসেন্ট্রিক একটা সমাজ। সাথে ব্রাজিলের তো এখন কোনো প্রশ্নই ওঠে না। ইন্ডিয়াতে এখনো অনেক ভারসাম্যতা আছে, অনেক ইমব্যালেন্স আছে সামাজিকভাবে, কাজে ইন্ডিয়াও আমেরিকাকে ধরতে অনেক সময় লাগবে। একটাই দেশ আছে, দ্যাটস চায়না, যার পোটেনশিয়াল আছে, তার সফট পাওয়ারও অনেক ভালো, কিন্তু আমেরিকার মতো এত ভালো না। হার্ড পাওয়ারের দিক দিয়ে তারও নিউক্লিয়ার উইপেন আছে। ইকোনমিক্যালি চায়না ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য ইউনাইটেড স্টেটস। এই একটা জায়গায় হয়তো ইউনাইটেড স্টেটস চায়নার কাছে। এখন আমরা যে প্রেক্ষাপটে আছি, রাশিয়া এবং আমেরিকা দুজন একত্র হাত মিলালে, হ্যাঁ হয়তো মুসলমান দেশগুলি এরা দুজন ভাগাভাগি করে নিবে। যেহেতু আমরা শুরুতে আমাদের দেশ নিয়ে কথা বলছিলাম, এটার ইম্প্যাক্ট আমাদের এশিয়ান রিজিয়নগুলির উপরে কিরকম হবে বলে আপনি মনে করেন? আজকে আমার দেশ কি দেখেন, আমাদের চায়না এবং রাশিয়ার সাথে। না, আমি আপনার কোশ্চেনটা বুঝছি, এটা একটা ভেরি সিগনিফিকেন্ট কোশ্চেন আপনি করেছেন। আমি একটা কথা বলবো, আপনি জাস্ট 2 মিনিটে শুনবো ডক্টর শওকত আলী, এবং আপনার কাছে 2 মিনিটে একদম সময় শেষ। না, ঠিক আছে। সেটা হচ্ছে যে বর্তমান সরকার, যদিও আমরা বারবার বলি তাদেরকে যে ভারত ঘেঁষা, আমার মনে হয় তারা পাজলিং এর কারণে হতে পারে, বা বুদ্ধির কোনো ঝামেলার কারণে হতে পারে, অথবা শুভ বুদ্ধির কারণে হতে পারে, যে তারা চীনের সাথে বন্ধুত্ব করছে, রাইট, থ্যাংক ইউ, এবং রাশিয়ার সাথে বন্ধুত্ব করছে ভারতের। আপনার মনে রাখবেন, রাজনাথ সিং কিছু লোক পাঠিয়েছে বাংলাদেশে, যেহেতু দুটো সাবমেরিন কেনা হয়েছে,
এবং এইটা আমি শেখ হাসিনাকে মুকিত ভাই থ্যাংক ইউ প্রশংসা করি থ্যাংক ইউ এটি যে নেতৃত্ব যে এটা না আমরা তো দেশপ্রেমিক রাইট অবশ্যই আমরা যে আমাদের ভালো কথা ভালো বলবো। দেশের Right. জন্য এইটা করাতে ইন্ডিয়া বহু রকম ইয়ে এটা হয়েছে। ব্যালেন্সিং আমি মনে আছে আপনার জি। মনে আছে যে 1973 তো বঙ্গবন্ধুকে যাতে লাহোর ইসলামিক কনফারেন্সে না যায় 74 ইন্ডিয়া 74 74 না যাওয়ার জন্য YC নিষেধ করা হয়েছিল, conference। YC সেখানে তিনি গিয়েছেন। ওই ওই বাপের মেয়ে এখানে ওই তার বাপের মেয়ে বাপের মেয়ে সে চায়না থেকে এটা কিনে নিয়ে আসছে, Right. রাশিয়ার সাথে বন্ধুত্ব দুইটা করছে, submarine। জাপানের সাথে করছে। এতে সমস্যা বেড়েছে তার জন্যই, বিভিন্ন কারণে আর দেশের হচ্ছে। জন্য ভালো হয়েছে দেশের জন্য ভালো হলেও কতদিন এইভাবে ব্যালেন্স করে যাবে এটা আমি বলতে পারবো না। হাউবার লাস্ট কোয়েশ্চেন যেটা যে সেটা হচ্ছে যে চীনের যে বিষয়টা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি কমপ্লিটলি ক্রাম্বলিং এভরি ডে, কারণ এত বড় দেশে $18 ট্রিলিয়ন তারা বড় করে খেয়ে বড় চলছে। বড় মানে এবং ডে বাই ডে এটা পারমিটেড বাই দি কংগ্রেস $4 ট্রিলিয়ন পার ইয়ার তারা বড় করতে পারে। তো এভরি ইয়ার যদি ডোনাল্ড ট্রাম্প 4 বছর করে 16 ট্রিলিয়ন অলরেডি। আমি যদি হিসেব দিই আপনি অবাক হবেন যে এই দেশে আমাদের থাকারও কায়দা থাকবে না যে 100 ট্রিলিয়ন যখন হবে। চীনের কিন্তু এই দায়িত্বটা নাই। হুম। চীন ইজ এ লেন্ডার নট এ বরোয়ার। চীনের সাথে আমাদের দেশ এবং ওই রিজনের মায়ানমার থেকে শুরু করে পাকিস্তানের সাথে তো হিউজ, রাশিয়ার সাথেও তার ভালো সম্পর্ক রাইট এবং আফ্রিকার প্রত্যেকটা দেশের সাথে তার সম্পর্ক রয়েছে। এই লেভারেজটা কিন্তু যুক্তরাষ্ট্র অনেক আগে হারিয়েছে। সুতরাং অর্থনৈতিক বা অন্যান্য দিক দিয়ে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব যে ঠিক আছে ব্যালেন্স অন্যদের সাথে করতে হবে, ভারত বড় দেশের সাথে কিছুতে বাণিজ্য থাকবে আমাদের, এটা থাকবেই। কিন্তু চীনের সাথে গুরুত্ব দিতে হবে। অ্যাটলিস্ট ফরেন পলিসির ক্ষেত্রে আমি বলবো 75%, সব মিলে হবে 25%, চীনের সাথে অ্যালোন আমাদের থাকতে হবে 75%, যদি আমাদের দেশকে রক্ষা করতে হয়। কারণ যে কথাটা আপনি নিজেই বলেছেন যে ইটস এ ভেরি ইমার্জিং অ্যান্ড গ্রোয়িং পাওয়ার। তারা সব দিক দিয়ে এগিয়ে আছে, হাইলি অর্গানাইজড আর্মি, টেকনোলজি এবং তাদের বন্ধু দেশের কোনো অভাব নেই। যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে যদি আপনি বন্ধুত্বের প্রশ্ন ওঠেন, যে কোনো দেশ তৃতীয় বিশ্বের দেশ বন্ধুত্ব করবে চীনের সাথে। এবং ডোনাল্ড ট্রাম্প সেই জিনিসটাও হারিয়েছে। ওই যে টিপিপি চুক্তি যেটা করছিল, টিপিটা বাতিল যে ওটা 16টা থেকে দেশ সরে আসার বাতিল, চিন্তা বাতিল। ওখান থেকে সরে আসার ফলে বাংলাদেশ ভালো হয়েছে। ওই রিজিয়নগুলো বাংলাদেশ- সম্পূর্ণ চীনের হাতে না, চলে বাংলাদেশ গেছে। ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, বাংলাদেশ ভালো হয়েছে। বাংলাদেশের জি, জন্য জনমুখী ভালো। চৌধুরী আপনি যদি 1 মিনিটে শেষ দুই করেন, মিনিট আমার আপনার 1 মিনিট গেল কোথায়? আমরা- আচ্ছা আমি যেটা বলছি, আমি ধন্যবাদ শওকত ভাইকে যে জননেত্রী শেখ হাসিনার যে এই পদক্ষেপগুলোকে যে দুনিয়ার বড় বড় শক্তিগুলোর সঙ্গে ব্যালেন্সিং করে আমাদের ফ্রেন্ড রাশিয়ার থেকে আমাদের পারমাণবিক চুল্লি আনতেছি, চায়নার থেকে আমরা আনলাম 2টা সাবমেরিন, আমেরিকার সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক কত মধুর, ভারতের সঙ্গে $24 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম হ্যাঁ। চীনের সাথে বাংলাদেশে Right. হয়েছে। এবং Hopefully আপনি it will be implemented. আপনি জানেন তো অবশ্যই যে ওয়ান বেল্ট ওয়ান রোড ওই যে ওই চায়নার সঙ্গে যেটা করেছে। এটা হচ্ছে Transnational highway যেটা। হ্যাঁ হাইওয়ে হচ্ছে। এবং আপনি এগুলা হলো, আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে, আল্লাহ তাকে হায়াত দরাজ করুক যে জাতিটাকে একটা সুদৃঢ় স্তম্ভের উপর দাঁড় করানোর জন্য ওটা ভালো নির্বাচন দিতে হবে এবং একটা ইলেকশন ভালো হবে। এবং মাশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেন ক্ষমতা সবসময় থাকে, হুম। এটাই যেন উনি করে দিতে পারেন। এবং দুনিয়ার এই ভারসাম্য, জেসিকার প্রশ্নের উত্তরে যেটা, এই ভারসাম্যর খেলার মধ্যে আমরা যেন কারো গুটির চাল না হই, সেটার জন্য স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, এবং আমরা যেন বিশ্বের মধ্যে ফ্রেন্ডশিপ টু অল মেরাসি টু নান, জাতির জনকের যে থিওরি ছিল, ইনশাআল্লাহ এটা- সেই থিওরির জন্য আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে সত্যতা নয়, এটা যদি চলতে পারি, যে আমাদের এবং হাতে- তাই হবে আমাদের বাংলাদেশের সার্থকতা, শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানো। যে আমাদের হাতে ধন্যবাদ আজকে আর সকলকে। সময় নিয়ে আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আজকে বিদায় নিচ্ছে এখানে। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।